নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 8-এর গাছের কথা জগদীশচন্দ্র বসুর লেখা এই গল্পটি পাঠ করব। এই গল্পটি পাঠ করার সময় গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব এবং এখান থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে এবং গল্পটির বিষয়বস্তু ও উৎস সম্পর্কে তোমাদের সবকিছুই জানাবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আচার্য জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 খ্রিস্টাব্দে, মৃত্যু 1937 খ্রিস্টাব্দে। তার জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের অন্তর্গত বিক্রমপুরে। তার রচিত বাংলা রচনাগুলি অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়ে 1920 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। বাংলায় লেখা তার চিঠিপত্র পত্রাবলী নামে 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। গাছের কথা এই যে অধ্যায়টি আছে তোমাদের, এই অধ্যায়ের পাঠ প্রসঙ্গ সম্পর্কে একটু তোমাদের সামনে আলোচনা করব। সমগ্র জীবজগতের মধ্যে মৌলিক সাদৃশ্য এবং উদ্ভিদদের মধ্যে প্রাণের লক্ষণ এই রচনা পাঠে সেই বিষয়টিকে উপলব্ধি করা যায়। এবার আমরা এই গাছের কথা প্রবন্ধের বিষয়বস্তু সম্পর্কে জানব। লেখক জগদীশচন্দ্র বসু আমাদের তার গাছের কথা প্রবন্ধে উদ্ভিদ জগতের কয়েকটি ঘটনার সাথে পরিচয় করিয়েছেন। পরিবেশে আমাদের অন্যতম সাথী হলো গাছ। গাছ আমাদের মতো কথা বলতে পারে না বা আমাদের মতো হেঁটে চলেও বেড়াতে পারে না, কিন্তু গাছেদেরও একটা জীবন আছে। তারা আহার করে, তারা বেড়ে ওঠে, এমনকি প্রয়োজন মতো নিজের দিক পরিবর্তন করে নেয়। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে মানুষের সাথে উদ্ভিদদের জীবনচক্রের ব্যাপক মিল আছে। মানুষ বা অন্যান্য প্রাণীরা যেভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, উদ্ভিদেরাও তার ব্যতিক্রম নয়। একটি মৃত ডাল ও একটি জীবন্ত ডালের মধ্যে পার্থক্য হলো কি জীবনের। গাছ বেঁচে থাকলে বাড়তে থাকে, অর্থাৎ তার গতি আছে। এই গতি হয়তো চট করে বোঝা যায় না, কিন্তু ভালো করে লক্ষ্য করলে এই বৃদ্ধি সহজেই লক্ষ্য করা যায়। যেমনভাবে পাখির ডিম ঠিক পরিমাণে উত্তাপ পেলে ডিম ফুটে পাখির ছানা জন্ম হয়, ঠিক তেমনভাবে আদর্শ মাটি, তাপ ও জল পেলেই সুপ্ত বীজ থেকে উদ্ভিদদের জন্ম হয়। এবার আমরা মূল প্রবন্ধে আসি। আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। অর্থাৎ লেখক যখন আগে তার ছোটবেলাতে একা একা মাঠে বা কোথাও বেড়াতে যেতেন তখন তার সবকিছুই ফাঁকা ফাঁকা লাগতো। তারপর গাছ পাখি কীটপতঙ্গ দিগকে ভালোবাসিতে শিখিয়াছি, সে অবধি তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। অর্থাৎ তিনি যখন নিঃসঙ্গ ছিলেন, একাকী ঘুরতে যেতেন, তখন গাছ পশু পাখি এদের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। তারপর থেকে তিনি এদের ভাষা বুঝতে পারেন। এই যে গাছগুলি কোনো কথা বলে না, ইহাদের যে আবার একটা জীবন আছে, আমাদের মতো আহার করে, দিন দিন বাড়ে, আগে এসব কিছুই জানিতাম না। লেখক আগে জানতেন না যে গাছেরও জীবন আছে, তারাও খাদ্য খায়, তারাও ধীরে ধীরে বেড়ে ওঠে, এসব কিছুই জানতেন না। এখন বুঝিতে পারিতেছি, এখন ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই। অর্থাৎ গাছেদের মধ্যে যে অভাব আছে, দুঃখ কষ্ট আছে, তা লেখক এখন বুঝতে পারেন। জীবন ধারণ করিবার জন্য ইহাদিগকেও সর্বদা ব্যস্ত থাকিতে হয়। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেহ চুরি ডাকাতি করে। অর্থাৎ কষ্টে পড়লে এই গাছেরাও কেউ কেউ আবার চুরি ডাকাতিও করে। মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ আছে, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। মানুষের মধ্যে যেরকম কিছু কিছু সদ্গুণ আছে, এই গাছপালাদের মধ্যেও পশু পাখিদের মধ্যেও কিছু কিছু আছে সৎ। বৃক্ষদের মধ্যে একে অন্যকে সাহায্য করিতে দেখা যায়, ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। আমরা দেখেছি যে একটা বড় বৃক্ষকে একটা গুল্ম বা লতা জাতীয় গাছ জড়িয়ে জড়িয়ে উঠে। আমরা দেখেছি যে একটা বড় বৃক্ষকে কিছু লতা জাতীয় গাছ জড়িয়ে জড়িয়ে ওঠে, অর্থাৎ একে অপরকে সাহায্য করে এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব দেখা যায়। তারপর মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থ ত্যাগ, গাছে তাহাও দেখা যায়। মানুষের সব থেকে বড় গুণ হলো কি স্বার্থ ত্যাগ করা, নিজের স্বার্থকে ত্যাগ করে দেওয়া। গাছের মধ্যেও তা দেখা যায়। কেন বলতো? যেমন ভাবে ধরো আমরা গাছ কেটে আমরা কি করি, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আসবাবপত্রগুলো বানাই। অর্থাৎ গাছ তো নিজের স্বার্থ ত্যাগ করছে বলে আমরা এগুলো তৈরি করতে পারছি। মা নিজের জীবন দিয়া সন্তানের জীবন রক্ষা করে।
সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিদেও সচরাচর দেখা যায়। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। ক্রমে এসব কথা তোমাদিগকে বলিব। বলছেন যে গাছের জীবন ও সন্তান, মা যেমন তার সন্তানকে সর্বতোভাবে আগলে রাখে, গাছও ঠিক তেমন ভাবেই আমাদেরকে আগলে রাখে। অর্থাৎ গাছ তার ফল ফুল সমস্ত কিছু দিয়ে আমাদেরকে ভরিয়ে রাখে। এসব কথা লেখক ক্রমে ক্রমে অর্থাৎ ধীরে ধীরে আমাদেরকে জানাবেন। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। মনে করো কোনো গাছের তলায় বসিয়াছ, ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। বলছেন যে তুমি মনে করো যে তুমি একটা গাছের নিচে বসে আছো, সেখানে একটা শুকনো ডাল আছে, তুমি তার ছায়ায় বসে আছো। গাছের নিচে এক পাশে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে, গাছের নিচে এক পাশে একটা শুকনো ডাল পড়ে আছে। এক সময় এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। বললেন যে এক সময় এই গাছের কত না পাতা ছিল, এখন সেখানে শুকিয়ে গেছে বলে উই পোকায় ধরেছে, আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। আচ্ছা বলো তো, এই গাছ আর এই মরা ডালে কি প্রভাত? গাছটি বাড়িতেছে আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে। একটিতে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। জীবিতের আরেকটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। অবশ্য গাছের গতি হঠাৎ দেখা যায় না। লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে, দেখিয়াছ? বলছেন যে লতা গাছগুলো কেমন বৃক্ষ গাছকে জড়িয়ে জড়িয়ে ঘুরে, কেমন করে জড়িয়ে জড়িয়ে ধরে থাকে, তা তো তোমরা দেখেছ। বলছেন যে এই যে একটা গাছ বা একটা ডালায় যখন পাতা পরিপূর্ণ থাকে তখন তার কি রূপ থাকে, আর যখন শুকিয়ে পড়ে যায় তখন তাকে উই পোকাতে ধরে। অর্থাৎ গাছ মরা ডালের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, গাছটি বাড়ে আর ডালটির ক্ষয় হয়। এই যে আমাদের জীবন, একটি জীবন শুরু হয় আর একটি জীবনের শেষ হয়। জীবিত বস্তুতে গতি দেখা যায়, জীবিত বস্তু বাড়িয়ে থাকে, কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না। ডিমে জীবন ঘুমাইয়া থাকে, উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্ম লাভ করে। বীজগুলি যেন গাছের ডিম, বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। মাটি, উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশু জন্ম নেয়। অর্থাৎ বলছেন যে যেমন একটা ডিমের মধ্যে সুপ্তাবস্থায় ভ্রূণ থাকে, অর্থাৎ দেখবে যে যদি পাখি ঠিকঠাকভাবে সেই ডিমটাকে উত্তাপ দেয় তাহলেই সেই ডিম থেকে নতুন ছানার বা বাচ্চার জন্ম হয়। ঠিক তেমনভাবেই যদি একটা গাছ ঠিকঠাকভাবে তার খাদ্য পায় তাহলেই কিন্তু সে, অর্থাৎ খাদ্য বলতে মাটি, উত্তাপ আর জল সে পায়, তাহলে কিন্তু সেই বীজ থেকে একটা নতুন গাছের জন্ম হতে পারে। অর্থাৎ বীজের মধ্যে একটি নতুন প্রাণের, একটি নতুন চারা গাছের প্রাণ লুকিয়ে থাকে। বীজের উপর এক কঠিন ঢাকনা, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা প্রকার, কোনটি অতি ছোট, কোনটি বড়। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। বলছেন যে বীজ দেখে কখনোই ঠিক করা যায় না যে গাছটি কত বড় হবে। অর্থাৎ বীজের মধ্যেই কিন্তু বৃক্ষ শিশু ঘুমিয়ে থাকে। বলছেন যে এক প্রকাণ্ড বট গাছ, তার জন্ম হয় কোথা থেকে? সরিষার থেকেও ছোট আকৃতির একটা বীজের থেকে তার জন্ম হয়। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? বলছেন যে কে মনে করতে পারে এত বড় একটা গাছের প্রাণ এই ছোট্ট একটি সর্ষের দানার থেকেও ছোট একটি বীজের মধ্যে লুকিয়ে আছে। তোমরা হয়তো কৃষকদিগকে ধানের বীজ খেতে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো তাহার অনেকেরই বীজ মানুষ ছড়ায় না। বলছেন যে হয়তোবা শস্যের ক্ষেত্রে কৃষক বীজ ছড়িয়ে ফসল উৎপাদন করেন ঠিকই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষে বীজ ছড়ায় না, পশু পাখি ইত্যাদির মাধ্যমে বীজ ছড়িয়ে যায়, সেভাবেই জন্ম হয় নতুন চারা গাছের। নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়। এভাবেও কিন্তু একটা গাছের জন্ম হতে পারে। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মাইয়া থাকে। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। শিমুল গাছ অনেকে দেখিয়াছ, শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায় তখন তাহার মধ্যে হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম। হাত বাড়াইয়া ধরিতে গেলেই বাতাস তুলোর সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত। এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে।
বললেন যে বীজ নানাভাবে ছড়িয়ে যায়, যেমন শিমুল গাছের শিমুল তুলো যখন হয়, তুলো তো খুব হালকা হয়, তার বীজ উড়ে উড়ে গিয়ে এক জায়গা থেকে আরেক দ্বীপে গিয়ে পড়ে, যেখানে জনমানব নেই সেখানে গিয়েও কিন্তু নতুন গাছের জন্ম হয়, দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে যায়। প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না, হয়তো কঠিন পাথরের উপর বীজ পড়িল, সেখানে তার অঙ্কুর বাহির হইতে পারিল না। অঙ্কুর বাহির হইবার জন্য উত্তাপ, জল, মাটি চাই। বলছেন যে কোথাও একটা গিয়ে হয়তো পাথরের উপর বীজটা পড়লো, সেখানে কিন্তু গাছ জন্মাতে পারবে না, কারণ গাছের জন্ম হওয়ার জন্য, নতুন গাছের জন্ম হওয়ার জন্য উত্তাপ, মাটি এবং জল, এই তিনটি জিনিসই প্রয়োজন। এই তিনটির মধ্যে কোনো একটাও যদি না থাকে তাহলে কিন্তু গাছের জন্ম সম্ভব নয়। যেইখানেই বীজ পড়ুক না কেন, বৃক্ষ শিশু অনেক দিন পর্যন্ত বীজের মধ্যে নিরাপদে ঘুমাইয়া থাকে। বাড়িবার উপযুক্ত স্থানে যতদিন না পড়ে ততদিন বাহিরের কঠিন ঢাকনা গাছের শিশুটিকে নানা বিপদ হইতে রক্ষা করে। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে, ধান, যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। মনে করো একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। বলছেন যে ভিন্ন ভিন্ন যে অর্থাৎ নানা ধরনের যে বীজ পাকার সময়টা কিন্তু আলাদা আলাদা সময় হয়। যেমন আম, লিচু বৈশাখ মাসে পাকে, আবার ধান, যব ইত্যাদি পাকে কি আশ্বিন ও কার্তিক মাসে। মনে করো যে একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। আশ্বিন মাসের শেষে বড় ঝড় হয়, ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে। বলছেন যে আশ্বিনের শেষে কিন্তু প্রকাণ্ড ঝড় হয়, সেই সময় পাতা এবং ডাল, ছোট ছোট ডালগুলো ছিঁড়ে এদিক ওদিক পড়ে। এই রূপে বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। বলছেন যে এইভাবে বীজগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে। মনে করো একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইল। কোথায় ছিল, কোথায় আসিয়া পড়িল, ক্রমে ধুলো ও মাটিতে বীজটি ঢাকা পড়িল। বলছেন যে যে দেখবে কোথাও কোথাও গিয়ে হয়তো ডাল, ছোট ছোট ডালা বা পাতা ছিঁড়ে ওইভাবে পড়ছে, তার সঙ্গে বীজ যাচ্ছে, সেখানে গিয়ে বীজটা পড়ছে এবং হয়তো বা কখনো কখনো দেখা যাবে যে সেটা মাটির নিচে ঢাকা পড়ে গেছে বীজটি। এখন বীজটি মানুষের চক্ষুর আড়াল হইল, ঢাকা পড়ে গেলে তার মানুষটা দেখতে পাবে না। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাহিরে যায় নাই। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। পৃথিবী, এই ধরিত্রী মায়ের মতো সেই বীজটিকে কোলে তুলে নিলেন এবং তাকে শান্তভাবে লালন পালন করলেন, তাকে পরিচর্যা করলেন এবং তাকে প্রাণ দিলেন, নতুন চারা গাছে সেখান থেকে জন্ম হবে। বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত এবং ঝড় হইতে রক্ষা পাইল। হ্যাঁ, যেমন পৃথিবী মা তাকে সমস্ত বাধা বিপত্তি থেকে আটকে দিলেন। এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রইল। এভাবে কি হলো, নিরাপদে বৃক্ষ শিশুটি অর্থাৎ সেই চারাটি, সেই ফলটির মধ্যে যে বীজটি আছে তা নিরাপদে ঘুমিয়ে থাকলো এবং নতুন একটি গাছে সেখান থেকেই জন্ম হবে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।